তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কেবল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানা তথ্য এবং বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য এবং বক্তব্যের প্রতিক্রিয়া এবং বিশ্লেষণ। আর এই পুরো আলোচনা জুড়ে আপনাদের সাথে থাকবো আমি তুহিনুর সুলতানা। আর আমাদের আজকের বিষয়ে বিএনপি কি ষড়যন্ত্রের শিকার? আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন গণমাধ্যম বিশেষজ্ঞ ও চিকিৎসক আব্দুল নূর তুষার। স্বাগত জানাচ্ছি আপনাকে। এছাড়াও আমাদের সাথে আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি দেখতে পাচ্ছেন ফেসবুক গ্লোবাল টিভি বাংলাদেশ এবং গ্লোবাল টক শো, এবং ইউটিউব গ্লোবাল টিভি নিউজ এবং গ্লোবাল টক শোতে। পুরো আলোচনায় যাওয়ার আগে আমরা বিশ্বভিত্তিক একটি প্রতিবেদন দেখে আসব। রাজধানী ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে পাথর মেরে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে দেশ জুড়ে এখনও চলছে আলোচনা সমালোচনা। এই হত্যাকাণ্ডের জন্য অনেকে বিএনপির দিকে আঙুল তুলে বিক্ষোভেরও বহিঃপ্রকাশ করছে। নিহত ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে যুবদল কর্মী দাবি করে বিএনপির সহযোগী সংগঠন যুবদল সভাপতি জানিয়েছেন, এই ঘটনায় 5 জনকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সাথে অভিযোগ করছেন ঘটনার সঙ্গে সরাসরি জড়িত 3 জনকে আসামির তালিকায় রাখা হয়নি। সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে, আশ্চর্যজনকভাবে তাদেরকে মামলার প্রধান আসামি করা হয়নি। এদিকে হত্যাকাণ্ডের পর বিএনপি ও তারেক রহমানকে জড়িয়ে বা ইঙ্গিত করে সামাজিক মাধ্যমে প্রচার চলছে, হয়েছে বিক্ষোভ মিছিল। বিএনপি মনে করছে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে সম্পূর্ণ অন্যায়ভাবে দেশের বৃহত্তম রাজনৈতিক দল ও তার শীর্ষ নেতৃত্বে তারেক রহমানের চরিত্র হননের ঘৃণ্য অপচেষ্টা চালানো হচ্ছে। এরই প্রেক্ষিতে সোমবার গুলশানে এই সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভিন্ন খাতে প্রবাহিত করার অন্যায়ভাবে যে একটা প্রক্রিয়া চলছে, তিনি বলেন একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বের শালীনতা ও চরিত্র হননের দুঃসাহস দেখাচ্ছে। আমরা বর্তমান সরকারের কাছে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছি। রাজনৈতিক স্বার্থ সিদ্ধি ও জাতীয় নির্বাচনের পরিবেশকে নষ্ট করতে বিশেষ করে কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। এই হত্যাকাণ্ডের ঘটনা কোনো রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ করবার যথেষ্ট অবকাশ রয়েছে। দেশের সুস্থ ধারার রাজনৈতিক প্রতিষ্ঠার গণ আকাঙ্ক্ষার বিপরীতে পরিকল্পিত অপপ্রচার, অশ্লীল স্লোগানের মাধ্যমে আবারও ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের কণ্ঠস্বরের প্রতিধ্বনি শোনা যাচ্ছে বলেও জানান বিএনপির মহাসচিব। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। আমরা দেখছিলাম, আমি আবারও একটু বলতে চাই, মির্জা ফখরুল ইসলাম যেটা বললেন যে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে সন্দেহ করার যথেষ্ট অবকাশ রয়েছে। আমি প্রথমেই যদি আব্দুল নূর তুষার আপনার কাছে জানতে চাই, নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা কারা করতে পারে, কি মনে করছেন আপনি? নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা তারাই করবেন যারা নির্বাচনবিহীন অবস্থায় বাংলাদেশ থাকলে তাদের লাভ হবে বলে মনে করেন। আদৌ কি বিঘ্নিত হচ্ছে? কিছুটা তো হচ্ছে, কেননা নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির রক্ষা করতে না পারলে নির্বাচনী প্রচারণার সময় অথবা নির্বাচনের সময় যে কর্মকাণ্ডগুলি হয় তখন এই সহিংসতা আরও বেড়ে যেতে পারে। এবং নির্বাচনের সময় আরও যেটা হয় সেটা হচ্ছে যে প্রতিপক্ষ প্রার্থীর যারা সমর্থকরা থাকেন তারা যেমন নানান ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে পারেন, অনেক সময় প্রতিপক্ষের বিরুদ্ধেও সন্ত্রাস চালানোর সুযোগ থাকে। দুর্বল প্রতিপক্ষকে ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া অথবা সমর্থকদেরকে নির্বাচনে ভোট দিতে যেতে না দেওয়া, এগুলো আমরা আগে দেখেছি। সেই কারণে আমার কাছে মনে হয় যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই নির্বাচনের একটি পূর্ব শর্ত, কিন্তু যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এইখানে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন
তাদের এক ধরনের নিষ্ক্রিয়তা পরিলক্ষিত হচ্ছে এবং সরকারের এক ধরনের নিষ্ক্রিয়তা পরিলক্ষিত হচ্ছে, এবং এই দুইয়ের কারণে এই ঘটনা কমার জায়গায় এই ঘটনাগুলি বাড়তে শুরু করেছে। এবং এটা যে বাড়তে শুরু করেছে সেইটাকে অজুহাত হিসেবে কাজে লাগিয়ে কোনো রাজনৈতিক দল অথবা কোনো পক্ষ বলতে শুরু করছেন যে নির্বাচন এই পরিবেশে করা সম্ভব হবে কিনা সেটা নিয়ে তারা সন্দিহান। কেউ বলছেন এই পরিবেশে নির্বাচন করা যাবে বলে মনেই হচ্ছে না। ফলে এই পরিস্থিতি যারা তৈরি করছেন, যদি কেউ করে থাকেন, তাহলে আমাদের বুঝতেই হবে যে নির্বাচন না হলে তাদের বেনিফিশিয়ারি হওয়ার সম্ভাবনা বা তাদের লাভজনক কিছু পাওয়ার সম্ভাবনা হয়তো আছে, সেই জন্য তারা সেটা করছেন। ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, ঠিক কারা করছে? ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, আমি একটা বিষয় আপনাকে একটু উদাহরণ দিয়ে বলি। ধরা যাক আপনার বাড়িতে 1 কোটি টাকা আছে, এটা সবাই জানে, কিন্তু আপনি দরজায় তালা দিচ্ছেন না, এবং দরজায় তালা দিচ্ছেন না এটা জেনে কিছু লোক ঢুকে পড়েছে। দরজায় তালা না লাগানো আপনার একটা ভুল, কিন্তু যারা ঢুকে পড়েছে তাদেরটা ভুল না। দিচ্ছি না, তারা কি করে জানলো? না, আপনি তো জানিয়েছেন যে তালা দিচ্ছেন না, কারণ দেখা যাচ্ছে তালা নাই। তো তখন কিছু লোক ঢুকে পড়েছে, ঢুকে তারা অন্যায় করছে। তো এই যে ঢুকে তারা যখন অন্যায় করছে, তখন তাদেরকে কেউ ধরছে না, বরং আপনাকেই দোষ দিচ্ছে যে আপনি কেন তালা লাগান নাই। কিন্তু তালা না লাগালেই কি আপনার বাড়িতে ঢোকা যায়? তা কিন্তু যায় না। সেই রকম এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, 1-2টা ঘটনার পরে যদি ঠিক মতো তাদেরকে শাস্তি দেওয়া হতো, অপরাধকে আইনের আওতায় আনা হতো, দৃষ্টান্ত তৈরি করা হতো, রাজনৈতিক দলের কোনো সদস্য থাকলে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হতো, তাহলে এই ঘটনাগুলির পরিমাণ কমে যেত। এখন সবাই বলছে রাজনৈতিক দলই তো দায়ী, তাদের লোক গন্ডগোল করে। এটা হচ্ছে ওই যে তালা না লাগানোর অপরাধ। তারা তাদের দলে এমন লোকদেরকে নিয়েছেন যারা মারামারি করে, কিন্তু তালা না লাগালেই মারামারি করা যাবে এটা তো কেউ বলে দেয় নাই। কারণ মারামারি যখন করা হয় বা গন্ডগোল করা হয়, এটা কিন্তু দলের সাথে হচ্ছে না, এটা এক সাধারণ নাগরিকের বিরুদ্ধে অপরাধ। সাধারণ নাগরিকের বিরুদ্ধে অপরাধ করলে সে কোন দলের সদস্য এইটা বলে তো আসলে কোনো অজুহাত হতে পারে না। যে দলেরই সদস্য হোক তাকে গ্রেপ্তার করবে, শাস্তি দিবে এবং দৃষ্টান্ত তৈরি করবে যাতে এই ধরনের অপরাধ করার সাহস কেউ না করে। আমি যদি আবারও মেজর ফখরুল ইসলাম আলমগীরের সেই ইয়েটি নিয়ে কথা বলি, প্রতিবেদনটি নিয়ে, এখানে মানে যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে বিএনপিকে কোণঠাসা করার বিষয়ে নানা জায়গা থেকে নানা রকম একটা কথা বলছে, এবং যেটা দায় চাপানো হচ্ছে এনসিপির উপরে। আমি যদি আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে আসি, এই দায় আসলে আপনারা কতটুকু নেবেন? ধন্যবাদ। আমার সহ আলোচক তুষার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। মূলত এনসিপির যদি এত পাওয়ার থাকতো যে বিএনপির মতো একটি শক্তিশালী দলকে কোণঠাসা করে রাখার, তাহলে আমার মনে হয় আমরা আরও বেশি আনন্দিত হতাম। কিন্তু বাস্তবতা হলো যে এনসিপি একটি রাজনৈতিক দল হিসেবে এখনও আপনার ভ্রূণ অবস্থায় আছে। এটা রেজিস্ট্রেশন হয়নি, এটার এখনও মার্কা চিহ্নিত করা হয়নি, জনগণের কাছে এটা যাওয়া শুরু করেছে মাত্র, এটা সারা দেশে বিভিন্ন জায়গায় কমিটি দেওয়া শুরু হয়নি। এখন গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা রাস্তায় নেমে এসেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, তাদের সবাইকে দেখে যদি এনসিপি বলে সন্দেহ হয় যে এরা মনে হয় এনসিপি, এটাই হয় সাধারণত। আমরা দেখেছি আপনার বিএনপির বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব, দেখা যায় ছাত্রনেতাকে, ইভেন বিভিন্ন জনকে আপনার মানে ভুলবশত এনসিপির বলে আপনার আখ্যা দিচ্ছেন এবং এনসিপির উপর দায় চাপাচ্ছেন। তো এই প্রেক্ষিতে আমরা একটা বিষয় বলতে পারি যে বাংলাদেশে যে গণ অভ্যুত্থানটি সংঘটিত হয়েছে, গণ অভ্যুত্থানটি সংগঠনকাল এবং সংগঠনের পূর্বের যেই পরিস্থিতি ছিল, এই পরিস্থিতিটা কিন্তু একটি স্বাভাবিক পরিস্থিতি ছিল না। স্বাভাবিক পরিস্থিতিতে কখনোই গণ অভ্যুত্থান, গণ আন্দোলন সংঘটিত হয় না। এটা একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ ছিল। এখানে আমরা দেখেছি যে গণতন্ত্র তো অনেক দূরের বিষয়, স্বাভাবিকভাবেই স্কুল কলেজের বাচ্চাদের ফেসবুক স্ট্যাটাসকেও আপনার সার্ভেলেন্সের আওতায় বাইরে রাখা হয়নি। এই অবস্থার মধ্যে যে আপনার গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে, অভ্যুত্থানের মাধ্যমে জনমানুষে, বিশেষ করে তরুণ প্রজন্মের প্রত্যাশার অনেক পরিবর্তন ঘটে গিয়েছে। রাষ্ট্রের কাছ থেকে তাদের যে আকাঙ্ক্ষা, সেই গণ অভ্যুত্থানে কিন্তু মানে সবার একটা ইয়ে ছিল, জি জি সাপোর্ট ছিল, কিন্তু এখন সেটা কেন এনসিপি মানে একা একটা ঘরে নিয়ে যেতে চাচ্ছে? না, এটাই তো আমি বুঝতে পারছি না যে এনসিপি কেন আজকে যে বিএনপির জাতীয়তাবাদী ছাত্র দল স্লোগান দিয়েছে, আবার এই স্লোগানটা দেখা যায় তাদের যে ভেরিফাইড পেজ থেকে ব্যাখ্যা করা হয়েছে যে একই বোতল 2 সিপি, আপনার জামাত আর এনসিপি। দেখেন একটা বিষয়, গণঅভ্যুত্থানের শক্তি কিন্তু বিএনপি, জামাত, আপনার যদি আমরা বলি অধুনা এখন যে এনসিপি,
জনগণ তো কোনো কথা, গণ অভ্যুত্থান মানে জনগণের অভ্যুত্থান, কিন্তু যদি আমরা রাজনৈতিক শক্তি হিসেবে বলি, এখন তো শক্তির মধ্যে তো এখন আলাদা কিছু নাই। এখন দেখেন বিএনপি যেভাবে এটাকে ক্যাটাগরাইজ করছে, তাহলে আমরা এখন কেন একসাথে হতে পারছি না? এখন আমরা কেন ক্যাটাগরাইজ করছি না? এখন তো একসাথে হওয়ার জন্য তো আমরা গত 1 বছর ধরে আমরা কখনোই জাতীয় ঐক্যের স্বার্থে বিএনপির এই যে আপনার দিনব্যাপী ঘটনার পর ঘটনা ঘটছে, আমরা তো কথা বলি না। আপনি একটু আগে প্রতীক বরাদ্দের কথা বলছিলেন, রেজিস্ট্রেশনের কথা বলছিলেন। আমি যদি দেখি যে প্রতীক বরাদ্দের ক্ষেত্রেও হ্যাঁ মানে বলা হচ্ছে যে এনসিপি থেকে বলা হয়েছে যে রাজনৈতিক মোকাবেলার মানে প্রশ্নটা আসছে এখন, যে যদি তারা এই প্রতীকটা শাপলা প্রতীক না পান, তাহলে আমরা তো দেখতে পাচ্ছি যে কোনো বিষয়ে তারা একত্র হতে পারছে না। প্রত্যেকটা মানে একে অপরকে একটা বিষয় নেয়ার যে মানসিকতা সেটা দেখতে পাচ্ছি না। ইভেন আপনি জানেন যে আমাদের যে ইয়েতে বসা হচ্ছে প্রতিদিনই সংস্কারের কাজে, সেখানেও কিন্তু আমরা এখনো মৌলিক অধিকারগুলো তো একত্র হতে পারছি না। একটা বিষয় আসলে আমি কোন প্রশ্নের জবাব দেবো আমি এখন একটু কনফিউজড হয়ে গিয়েছি। যেটা থেকে আমি শুরু করেছিলাম যদি সেইটার রেশ ধরে বলতে চাই, সেটা হলো যে আসলে তো সবগুলো একটা মানে স্ট্রিমেই ছিল, মানে সবাই মিলিত গণঅভ্যুত্থান করেছে। কিন্তু গণঅভ্যুত্থানের পর কেন মনে হলো যে আপনার এনসিপির সাথে বিএনপি কিংবা আপনার বিএনপির সাথে এনসিপি, বিএনপি আজকে যেভাবে ফ্রেমিং করছে এনসিপি এবং জামাত একসাথে মিলিয়ে, মূলত আমরা যেটা দেখছি যে বিভাজনের রাজনীতিকে আপনার খারিজ করে দিয়ে তরুণ প্রজন্ম দাঁড়িয়েছিল যে তারা তাদের যে স্বপ্নের বাংলাদেশ, সেখানে সবাইকে নিয়ে একটা নতুন বাংলাদেশ রচনা করবে। আমরা দেখেছি যে বিএনপি দুর্ভাগ্যজনকভাবে সেই বিভাজনের রাজনীতির ফাঁদে পা দিয়েছে, দিয়ে এখন বিএনপি আওয়ামী লীগের জায়গাটা নিয়ে নেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগ কিন্তু গত 15 বছর বিএনপির যে রাজনৈতিক অধিকারকে হরণ করেছে এইভাবে যে বিএনপি জামাতকে কন্ট্রোল করার জন্য তাদেরকে যে কোনোভাবে কোণঠাসা করা, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ এগুলো বিভিন্নভাবে তারা জায়েজ করেছে। এই জায়গায় দেখেন এখন বিএনপি কি করছে, আওয়ামী লীগ যেভাবে বিএনপি জামাতকে আপনার ট্যাগ করেছিল, এখন বিএনপি চেষ্টা করছে যে এনসিপিকে কিভাবে জামাতের সাথে ট্যাগ করা যায়। এই যে একটা ফ্রেমিংটার মাধ্যমে কিন্তু আবার যেটা বিভাজনের রাস্তা তৈরি করা হচ্ছে। কিন্তু আমরা কি কখনো বলেছি যে আমরা ডানপন্থী রাজনীতি করব? আমরা তো কখনো বলি না যে আমরা আদর্শিক রাজনীতি করব। আমরা বলেছি যে আমরা একটা মধ্যপন্থী বাংলাদেশপন্থী রাজনীতি করব, যেখানে আমাদের দলের মধ্যে সাবেক যে বাম নেতারা যেভাবে আছে, অনিকরা যেভাবে আছে, আবার কৌমি ঘরানার আপনার হেফাজতের সাবেক নেতাও আছে। আমরা সবাইকে অ্যাকোমোডেট করে একটা দল বানানোর চেষ্টা করছি। আপনি আমাকে ঠেলে দিতে চাচ্ছেন ডানপন্থার সাথে কিংবা একটা সাইডে কেন? বিভাজন তো আপনারাও করছেন। আপনি এইমাত্র বললেন যে বিএনপি এখন আওয়ামী লীগের মতো হচ্ছে, যেটা আমরা এটা না, এটা আমি যেটা বলছি দেখেন, আমি বলছি যে আওয়ামী লীগ যেভাবে ফ্রেমিং করেছিল যে আপনি যদি স্বাধীনতা, সার্বভৌমত্ব অথবা স্বাধীনতার সপক্ষ শক্তি আওয়ামী লীগ, আর আওয়ামী লীগের বাইরে যারা যাবে তারা স্বাধীনতার বিপক্ষ শক্তি, কেন জামাত ইসলাম সাথে আছে। এখন কিন্তু বিএনপি সেম ফ্রেমিং করছে যে তুমি জামাতের সাথে আছো। আমরা কি জামাতের সাথে কখনোই কোথাও অ্যালায়েন্স করেছি কিংবা কোনো কোয়ালিশন করেছি? যে বিএনপি এবং আওয়ামী লীগ ওরা হচ্ছে দুই দল মুদ্রার এপিঠ ওপিঠ, এরকম কিন্তু একটা কথা বলা হচ্ছে। আমরা যদি সেই প্রচারণা কিন্তু আমরা দেখেছিও। আমি এই ব্যাপারে একটু আব্দুল নূর তুষার আপনার কাছে জানতে চাইবো, এটাই কি বিএনপিকে কোণঠাসা করে দেওয়ার একটা ষড়যন্ত্র বা করা হচ্ছে কি? না, কোণঠাসা করতে চাওয়া কোনো ষড়যন্ত্র না। যে কোনো রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে কোণঠাসা করতে চাইবে, কারণ তারা তো প্রতিদ্বন্দ্বিতা করে ভোটের জন্য, এবং যত কোণঠাসা করতে পারবে তত তাদের ভোট বাড়বে, এদের ভোট কমবে। তো এইটা কোনো ষড়যন্ত্র না। ষড়যন্ত্র হচ্ছে যদি সেখানে মিথ্যা থাকে, ষড়যন্ত্র হচ্ছে যদি সেখানে এমন কিছু থাকে যেটা সত্য নয় কিন্তু সেটাকে তৈরি করা হয়েছে। আপনাকে কুৎসা রটানোর জন্য আপনার নামে কেউ একজন একটা ঘটনা তৈরি করে তারপরে সেটা আপনার নামে চালিয়ে দিয়ে কুৎসা রটনা করার চেষ্টা করছে, এইগুলি হচ্ছে ষড়যন্ত্র। কিন্তু প্রকৃত সমালোচনা করা কখনোই কোণঠাসা করার চেষ্টাও না। আর সমালোচনার কারণে যদি কেউ কোণঠাসা হয়ে যায় তাহলে বুঝতে হবে যে তার নিজের গলদ আছে। কিন্তু কিছু কিছু যুক্তি আছে যে যুক্তিগুলি খুবই স্ববিরোধী। যেমন একটি হচ্ছে যে বিএনপি ফ্রেমিং করে কিংবা আওয়ামী লীগ ফ্রেমিং করে, কিন্তু ফ্রেমিং এনসিপিও করে। এই ফ্রেমিংয়ের বিষয়টা থেকে কেউ বের হয়ে আসে নাই। বিএনপি যেমন কাউকে বলছে জামাত, এনসিপি বলছে সফট লীগ, হ্যাঁ উনি সফট, বলছে যে উনি দোসর। এবং যখনই সমালোচনা করতে হয় তখন কাজের সমালোচনা কিংবা কথার সমালোচনা না করে বলা হচ্ছে যে ফ্যাসিস্ট এনেবলার। এখন এইগুলোও কিন্তু ফ্রেমিং, এগুলো তো ট্যাগিং। ট্যাগিং বাদ দিতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো কথা বলা হলে অথবা কোনো কাজ করা হলে সেই কাজ বা কথার সমালোচনা করতে হবে,
কিন্তু সেই কথার সমালোচনা না করে আপনি অমুক, আপনি এনেবলার, এটা বলা মানে ট্যাগিং। সেই অর্থে কিন্তু কেউ ট্যাগিংয়ের রাজনীতি বাদ দেয় নাই। দ্বিতীয় হচ্ছে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা। এই আলোচনা যখন শুরু হয়েছে, আমি খুবই পছন্দ করি আমার সহ আলোচক আলাউদ্দিনকে। সে খুবই যৌক্তিক কথা বলে এবং খুবই কুল, খুবই কাম, মানে সে শান্তভাবে কথা বলে। তো এই শান্তভাবে সে একটা কথা বলেছে যেখানে একটা ছোট্ট যুক্তি আছে যেটা আমার কাছে মনে হয়েছে যেটা আমাদেরকে আরেকবার চিন্তা করা উচিত। সেটা হচ্ছে সে বলেছে যে তাদের দল এখনো পুরোপুরি গঠিতই হয় নাই, এখনো সব জায়গায় কমিটি হয় নাই, এখনো সেই শক্তি নিয়ে তারা আসতে পারে নাই, ফলে তারা যে বিএনপির প্রতি কোনো অসদাচরণ করবে বা বিএনপিকে কোণঠাসা করতে চাইবে এটা চিন্তা করা উচিত না। তো সেটা যদি ঠিক হয় তাহলে তাদেরই একজন অত্যন্ত জনপ্রিয় নেতা বলেছে শাপলা না পেলে ধানের শীষও থাকবে না। তো সে বলতো দাঁড়িপাল্লাও থাকবে না, বাংলাদেশে কোনো মার্কা থাকবে না, সেটা না বলে কিন্তু বলেছে শুধু ধানের শীষ থাকবে না। তখন মানুষ প্রশ্ন করে যে আরে সবার কথা না বলে শুধু একটা মার্কার কথা বলছে কেন? তারপরে আবার তারা দাবি জানিয়েছে নির্বাচন কমিশন যদি কোনো দলের নিবন্ধন স্থগিত করে দেয় অথবা নিবন্ধন বাতিল করে দেয় তাহলে তার প্রতীকটা উন্মুক্ত হয়ে যায়, তার প্রতীকটা তার নামে বরাদ্দ থাকে না, কারণ দল তো নাই, দলের কার্যক্রম স্থগিত, ফলে তারা প্রতীকটা উন্মুক্ত করে দিতে পারে। তারা বলেছে প্রতীকের তালিকায় নৌকাই থাকতে পারবে না। নৌকা কি কারো সম্পত্তি? নৌকা যাকে দেওয়া হয়েছিল তারা ব্যবহার করতো। আওয়ামী লীগ না থাকলে এটা কেউ চাইবে, কেউ তো নৌকা চাইতে পারে। এখন কি ঘটনাটা এইরকম, নৌকা শত্রু? মানে আমরা তাহলে কালকের থেকে নদীতে নৌকা চলা বন্ধ করে দিই এবং মাঠে ধানের শীষ বন্ধ করে দিই, ধান কেটে গম লাগিয়ে দিই, ব্যাপারটা এরকম যুক্তি হয়ে গেল না? তো এইটা তো ভুল। যে দল নিজেকে তৈরি করতে পারে না সেই দল তার মার্কা না দিলে মানে রাজনীতি হবে কিনা, ইলেকশন হবে কিনা সেই ধমক দিচ্ছে। তাহলে ধমক দেওয়ার সময় শক্তি থাকলে সমালোচনা নেওয়ার সময় কেন বলবে যে তারা দুর্বল? সেটা তো বলা উচিত না। মানে আপনাকে কেউ যদি ধরেন কেউ বলছে আপনাকে এই পড়তে যাও, বলে আমি দুর্বল, আমাকে বকা দিয়েন না, কিন্তু আপনি যখন আবার বলছেন আমি যাব না পড়তে, তখন আপনি বলছেন আমার না যাওয়ার অধিকার আছে, আমি না গেলে কেউ যেতে পারবে না। আলাউদ্দিন মোহাম্মদ, আপনি কি বলবেন? আপনার বক্তব্য শুনতে না, এখানে তুষার ভাই যেটা বললেন যে এখানে আমার বক্তব্যটা একটু বোঝাপড়ার হয়তোবা একটা কনফিউশন তৈরি হয়েছে। মূলত যেই নেতা বলেছেন যে আপনার শাপলা না থাকলে আপনার ধানের শীষও থাকবে না, তো মূলত আমি এটার পক্ষ বিপক্ষ কোনোটাই অবলম্বন করছি না, বাট এটার কনটেক্সটটা হলো যে শাপলাকে যদি জাতীয় প্রতীক বিবেচনা করা হয় তাহলে শাপলা এককভাবে জাতীয় প্রতীক না। হ্যাঁ, জাতীয় প্রতীকের অংশ হিসেবে দুই পাশে ধানের শীষ আছে, উপরে আপনাদেরকে কেন শাপলা দেয়া হলো না সেটার কিন্তু যুক্তিযুক্ত কারণ তারা বলেছে। না, এখানে একটা বিষয় দেখেন, শাপলা আমাদের চাওয়া না। শাপলাটা মূলত আমরা গত বছর এই বছরের মে মাসে আমরা একটা সার্ভে করেছিলাম, সেই সার্ভে থেকে সবচেয়ে বেশি আপনার আমাদের সাজেশন হচ্ছে শাপলা। তো এখন শাপলা আমরা চেয়েছি, এখন কলম, মোবাইল আরো তো কিছু চয়েস ছিল, এটা সেকেন্ডারি ধরেন। এখন শাপলা আমরা চেয়েছি, শাপলা যখন আপনার নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা হয় তখন শাপলাটা আপনার লিস্টে ছিল। তো এখন সেই ভিত্তিতে কিন্তু শাপলা চাওয়া হয়েছে। যদি শাপলা না থাকতো তখন কিন্তু আপনার চাওয়ার সুযোগ ছিল না। সেখানে যে শাপলা না পাওয়াতে এটা কেন আসলো যে রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করা হবে, ধানের শীষ কোনো না, রাজনৈতিকভাবে মোকাবেলার বিষয়টা দেখেন, এখানে নির্বাচন কমিশন যদি শাপলার প্রতীক আপনার বরাদ্দ দিতে না পারে তাহলে তাদের যুক্তিযুক্ত কারণ থাকতে হবে। হ্যাঁ, তারা এখানে একটা কারণ দিয়েছে যে এখানে আপনার গত মাসেরই আপনার 22 জুন আমরা আবেদন করেছি, 17 তারিখে অন্য একটি দল সেটার জন্য আবেদন করেছে। জুন মাসের এপ্রিল 17 তারিখে আবেদন করেছিল, বাট তারা আবার আপনার জুন মাসেও আবেদন করেছিল শাপলার জন্য। তখন তারা একটা গ্রাউন্ড বিবেচনা করে তারা শাপলা দেয়নি, বাট শাপলাটা আপনার প্রতীক থাকবে না এটা আপনার কোনো কথা ছিল না। তো সেক্ষেত্রে যেটা হয়েছে, যদি আপনার শাপলা না পাওয়া যায়, আমাদের জাতীয় নেতাদের বক্তব্য ছিল যে আইনগতভাবে তারা লড়াই করবে, এবং সেখানে আমাদের জহিরুল ইসলাম মুসা যিনি আইনজীবী, তিনি 101 জন সুপ্রিম কোর্টের আইনজীবী নিয়ে বিবৃতি দিয়েছেন এবং তারা তাদের মতো করে নির্বাচন কমিশনের সাথে লড়ার প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি স্বাভাবিকভাবেই এখন নির্বাচন কমিশনের কাছে যেহেতু যুক্তিযুক্ত কারণ নেই, তো আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন তাহলে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করবো, আপনি কারণ দেখান যে কেন দিতে পারবেন না। কারণ যদি শাপলা জাতীয় প্রতীক হয় তাহলে আপনাকে বুঝতে হবে জাতীয় প্রতীকের একটা অংশ আপনি দিবেন না, বাকি অংশগুলো তাহলে কেন দিলেন? তো সেটা তাদের বক্তব্য। আরেকটা বিষয় হলো যে শাপলা আমাদের জাতীয় ফুল, এখন জাতীয় কিন্তু ফল হিসেবে আপনার মার্কা দেওয়া আছে। হ্যাঁ, জাতীয় বিষয় হলে আপনার দেওয়া যাবে না এরকম কোনো যুক্তি নেই, কিন্তু আমাদের পয়েন্টটা হলো যে নির্বাচন কমিশন না দিতে চাইলে না দিবে, কিন্তু তাদেরকে এটা যুক্তিযুক্ত ব্যাখ্যা দিতে হবে তারা কেন এই প্রতীকটি বরাদ্দ দিবেন না।
তো সেটা তো চাওয়াটা খুব যৌক্তিক। আর নৌকার ব্যাপারে একটা বিষয় হলো যে আওয়ামী লীগ প্রশ্নে আমরা মনে করি গণঅভ্যুত্থানে যে দল এখনো রেজিস্ট্রেশনই হয়নি তাদের তো একটু এটুকু সহানুভূতিশীল আসা উচিত যে আমরা পরবর্তী আমাদের যে চাওয়াগুলো ছিল কলম বা মোবাইল আমরা অন্য কোনো একটাতে যাই, যদি আমরা এই মুহূর্তে সত্যি একটা দেশের ভালো কিছু চিন্তা না। আমার মনে হয় আপনি যেটা বলছেন যে এখানে রাজনীতির যেই বার্গেনিং, এই বার্গেনিং টুলসগুলো অনেক বেশি আপনার, ইটস নট লাইক কর্পোরেট বার্গেনিং। হ্যাঁ, এখানে বার্গেনিং পয়েন্ট হিসেবে আপনার এনসিপি যেটা চাইবে সেটাই পাবে তা না, আবার একই সাথে আপনার রাষ্ট্রীয় কোনো সংস্থা, রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান তারা যুক্তিযুক্ত কারণ না দর্শিয়ে আপনার যদি কোনো দলকে অথবা কোনো বিশেষ নাগরিক শ্রেণীকে কোনো কিছু থেকে বঞ্চিত করে তাদেরকেও আপনার জবাবদিহিতার আওতায় থাকতে হবে, এটা খুব স্বাভাবিক। ধরেন আপনি ইভেন এখানে অনেক দল আছে যে দলের আসলে ঢাকায় অফিস নেওয়ার ক্যাপাসিটি নেই, তারা আবেদন করেছে, বাট তারা কিন্তু আবেদনটা নির্বাচন কমিশন ছুটে ফেলতে পারবে না। নির্বাচন কমিশন আবেদন করে একটু জানতে চাই রাজনৈতিকভাবে মোকাবিলা বলতে উনি কি বোঝাতে চেয়েছেন? দেখেন, আইনগত মোকাবেলা যদি ব্যর্থ হয়, আইনগত মোকাবেলা। আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, আমি ফিরে এসে আবারও এই আলোচনাটাই যুক্ত হব আপনাদের সাথে। দর্শক, আর কাবেল প্রশ্নগুলো সহজে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আর কাবেল প্রশ্নগুলো সহজে। আর আমাদের সাথে আছেন গণমাধ্যম বিশেষজ্ঞ চিকিৎসক আব্দুল নূর তুষার এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। আমরা ফিরছি আলোচনায়। তুষার ভাই, আমি আপনার কাছে জানতে চাইবো, আমি আসবো আবার এনসিপির দল গঠন নিয়ে, কিন্তু তুষার ভাই আপনার কাছে জানতে চাইবো যে নির্বাচন কমিশন যে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নিতে বলা হয়েছে, তারপর মানে নির্বাচন নিয়ে এরপরও কি কোনো শঙ্কা আছে? ডিসেম্বরের মধ্যে যে প্রস্তুতি নিতে বলা হয়েছে, এই প্রস্তুতি কিন্তু একটা বহুমুখী প্রস্তুতি। একটা হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড করার জন্য যেসব মানুষ বা অফিসার বা প্রতিষ্ঠান নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত থাকেন সেইগুলি যাতে নিরপেক্ষ আচরণ করে, সেই জন্য সেইখানে যোগ্য, উপযুক্ত এবং দল নিরপেক্ষ লোকদেরকে বসানোর চেষ্টা করতে হবে। আপাত দৃষ্টিতে সবাই ভোট দেয়, কিন্তু সুবিচারক হতে হবে তাদেরকে, যাতে তারা কোনো আচরণ ভুল না করেন। তারপর হচ্ছে এই সমস্ত প্রক্রিয়াকে নিরাপত্তা চাদরে ঢাকতে হবে এবং এমন নিরাপত্তা দিতে হবে যাতে যারা ভোট দেবেন এবং যারা ভোটে দাঁড়াবেন তাদের কারোই নিরাপত্তা বিঘ্নিত না হয়, এবং তার সঙ্গে ভোটের যে মেটেরিয়াল আছে অর্থাৎ ব্যালট বাক্স, ব্যালট, অন্যান্য যা কিছু আছে এগুলো তো সব সেন্টার থেকে যায়, সেন্ট্রাল একটা সাপ্লাই। এগুলো যাতে কোনোভাবেই কোনো জায়গাতে ছিনতাই না হয়, রাহাজানি না হয়, এই সব নিশ্চিত করতে হবে। এবং এরপর আবার যখন ভোট গোনা হবে, ভোট গুনে রেজাল্ট দেওয়া পর্যন্ত নিরাপত্তা অব্যাহত রাখতে হবে। এরপর যখন সরকার তৈরি হবে, সেই সরকার শপথ নেওয়া পর্যন্ত তাদের নিরাপত্তা অব্যাহত রাখতে হবে। ফলে একটা লম্বা কাজ আছে, এবং এই লম্বা কাজের মধ্যে নিরাপত্তাই কিন্তু একমাত্র জায়গা না। একটা হচ্ছে নিরপেক্ষতা, একটা হচ্ছে নিরাপত্তা, এবং এরই সঙ্গে রাজনৈতিক দল যারা অংশ নেবেন এদের মধ্যে নির্বাচনে অংশগ্রহণের যে ইচ্ছা এবং তাদের অংশগ্রহণের যে সুযোগ, এই দুইটা এমনভাবে তৈরি করে দিতে হবে যাতে যত বেশি সম্ভব দল এবং মতের লোকেরা নির্বাচনে দাঁড়াতে চাইলে দাঁড়াতে পারেন। ফলে এই সমস্ত প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যে শেষ করা যাবে, এটা যদি মনে করা হয়ে থাকে তাহলে অবশ্যই ঠিক আছে। কিন্তু যে কাজটা আমরা দেখতে পাচ্ছি না, যেটার সঙ্গে ডিসেম্বরের কোনো সম্পর্ক নাই, সেটা হচ্ছে কি কি অভিযোগ উঠেছে নির্বাচনের আগে। একটা উঠেছে বাংলাদেশের লোকজন টাকা পয়সা নিয়ে প্রভাবিত হয়ে নির্বাচন করে, ভোট দেয়। এটা যিনি বলেছেন তিনি বাংলাদেশের এই মুহূর্তে সরকারের প্রধানতম ব্যক্তি, তিনি বিদেশে গিয়ে এটা বলেছেন। তাহলে জনগণকে এই প্রচারণা কি করা হচ্ছে যে আগামী নির্বাচনে টাকা নিয়ে বা প্রভাবিত হয়ে ভোট দেবেন না? এই প্রচারণা শুরু করেছে নির্বাচন কমিশন? করে নাই। তারপরে এই প্রচারণা কি শুরু করা হয়েছে যেখানে বলা হচ্ছে যারা নির্বাচনে দাঁড়াতে চান তারা এত তারিখের মধ্যে কর পরিশোধ করেন, কর পরিশোধ না করলে নির্বাচনে দাঁড়াতে পারবেন না, এবং যিনি কর পরিশোধ করেন না তিনি প্রার্থী হবেন না। কর পরিশোধ করেন না যারা, কর পরিশোধ করেন না যারা, তাদেরকে ভোট দিবেন না। এটা কি বলা হচ্ছে? এটা কি বলা হচ্ছে যে মার্কা যেটাই হোক, দুর্নীতিগ্রস্ত, অপরাধী এবং যার বিরুদ্ধে আপনার জানা আছে তিনি অন্যায় কাজের সাথে সম্পৃক্ত, তাকে ভোট দিয়েন না? এইটা তো জনগণকে প্রস্তুত করা। 16 বছর ভোট হয় নাই ধরেন, তো এই যে 16 বছরে ভোট হয় নাই কিংবা ভোটের নামে দুর্বৃত্তরা দাঁড়িয়ে গেছে, টাকা পয়সা দিয়ে জিতেছে, বাংলাদেশে এই ঘটনা ঘটেছে। নির্বাচিত এমপি সোনা চোরাচালান করেন এবং শত্রুরা তাকে
কিমা করে ফেলেছে। বাংলাদেশে এই ঘটনা ঘটেছে যেখানে এমপি তিনি সীমান্ত দিয়ে ড্রাগস আনা নেয়া করেন, এরকম পত্রিকা ছাপা হয়েছে না? তাহলে এই লোকগুলাকে যাতে আমরা না দেখি আর ভবিষ্যতে নির্বাচনে এই ধরনের লোকদেরকে, জনগণকে কি এটা নিয়ে সচেতন করা হচ্ছে? যারা মাত্র ভোটার হয়েছে তাদেরকে কি বলা হচ্ছে যে ভোট দিতে গেলে আপনাকে এই জিনিসগুলি আপনাকে করতে হবে? এটা কি বলা হচ্ছে যে ভোটার তালিকা আপনি কি সংযুক্ত হয়েছেন, যদি হয়ে না থাকেন তাহলে কোথায় যাবেন? এগুলো কিছুই হচ্ছে না। তাহলে আমরা কি বুঝবো? আমরা বুঝবো কি শুধু পুলিশ আর আর্মি ঠিক হয়ে গেলে নির্বাচন হয়ে যাবে? কিন্তু আজকে নির্বাচন কমিশন যে আমরা বিবিসির সাথে যে সাক্ষাৎকারটি দেখলাম সেখানে কিন্তু তিনি বলেছেন যে নির্বাচন দেয়া সম্ভব না, সম্ভব বলেছেন, কিন্তু এইগুলা কি করছেন? তারা কি এগুলা করছেন না? এই ধরনের কোনো কিছু। হ্যাঁ, তো তাহলে তো ওই কথা থেকেই গেল যে লোকে টাকা নিয়ে ভোট দিবে, তখন বলবে যে টাকা নিয়ে ভোট দিয়েছে, নির্বাচন ভালো হয় নাই। ওনারা তো আগে এটা বন্ধ করবে। নির্বাচন কমিশনের দায়িত্ব কি শুধু নির্বাচন আয়োজন করা? নির্বাচন কমিশনের দায়িত্ব কিন্তু নির্বাচনে যারা অংশ নেন, পরিবেশ না শুধু, তাদের আচরণ বিধি থেকে শুরু করে ভোটারদেরকেও আচরণ শেখানো। নির্বাচন কমিশন কি বলছে যে আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে প্রার্থী রিক্সা চড়ে যাবেন না, প্রার্থীর গাড়িতে চড়ে আপনার নির্বাচনে যাওয়ার দরকার নাই, প্রতিটি নির্বাচন কেন্দ্র আপনার বাড়ি থেকে হাঁটা দূরত্বে থাকে? আপনি কিন্তু এটা জানবেন, প্রতিটি নির্বাচন কেন্দ্র কিন্তু যার যার ভোটারের বাড়ি থেকে হাঁটা দূরত্বে থাকে। তাহলে সেটা কি বলছে যে যদি যানবাহন ব্যবহার করেন তাহলে সেটি প্রার্থীর পয়সায় রিক্সায় চড়বেন না? বলছে সেটা? বলছে না। তো তাহলে তো সেগুলো থাকবে বলে আমরা আশা করছি। আগামী নির্বাচনে দেখা যাবে প্রার্থী ব্যাটারি রিক্সা ভাড়া করবে, তাই না? এবং কাগজ ছাড়া ব্যাটারি রিক্সা যাবে এই কাজ করতে। তো এই কাজগুলি যদি তারা না করেন তাহলে তারা নির্বাচনের পরিবেশ কিভাবে তৈরি করছে? 2 মাস সময়ে তার হাতে থাকলেই তিনি এই কাজগুলো করতে পারবেন। দেখেন, নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনাররা নির্বাচন খারাপ হয়েছে বলে জেলখানায় যাচ্ছেন। তো 2 মাসে যিনি নির্বাচন করতে পারবেন এখন বলছেন, তাহলে এতদিন নির্বাচন না করে বসে আছেন কেন? তার মানে 2 মাসে বাংলাদেশে নির্বাচন আয়োজন করা যায় এখন যে অবস্থা আছে সেই অবস্থা থেকে। তাইলে কেন সেপ্টেম্বরে নির্বাচন হচ্ছে না, অক্টোবরে নির্বাচন হচ্ছে না? 2 মাসেই পারলে। তার মানে নির্বাচন কখন হবে কি হবে না সেটা কারো সিদ্ধান্তের উপর নির্ভর করছে, 2 মাসের উপর নির্ভর করছে না। আমি যদি আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে আসি, এই প্রস্তুতিতে আমরা যেটা দেখতে পেলাম, যখন নির্বাচন কমিশন এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনকে আমাদের সম্মানিত এখন যিনি তত্ত্বাবধায়ক গভর্নমেন্টে আছেন তিনি যে দায়িত্ব দিয়েছেন, এতে কিন্তু বিএনপি খুশি। আপনারা নির্বাচনটি আসলে কখন চান? আমরা নির্বাচন তখনই চাই যখন নির্বাচনের পূর্বে দৃশ্যমান বিচার এবং সংস্কার, যে সংস্কার আমরা যেটা বলছি জরুরি সংস্কার যদি মনে হয় নির্বাচন কেন্দ্রিক এবং রাষ্ট্রের যে বেসিক প্রতিষ্ঠানগুলো সেগুলো সংস্কার করা, সেগুলো যত দ্রুত। সংস্কার বা বিচার দুটোই কিন্তু অনেক লম্বা একটা প্রসেসিং এর ব্যাপার। আমরা এখানে লিমিট করে দিচ্ছি, আমরা দৃশ্যমান বিচারের কাজ দৃশ্যমান হোক, দ্বিতীয়ত হলো যে সংস্কারের কাজ দৃশ্যমান হোক, তারপর নির্বাচন হোক। যদি এখন দৃশ্যমান সংস্কার আমরা দেখতে পাবো এই জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ দেওয়া হবে বলে আজকেও আমরা দেখেছি। তো যদি এই জুলাইয়ের মধ্যে জুলাই সনদ দিয়ে দেওয়া হয় তাহলে অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে আপনি এই সনদের আলোকে যে প্রতিষ্ঠানগুলোর চেঞ্জ দরকার, যেই জায়গায় যে আপনার কারেকশন করতে হবে, পরিপত্র জারি করতে হবে, সেই কাজগুলো করে ফেলেন। নির্বাচনটা ডিসেম্বর হবে আর ফেব্রুয়ারি হবে, এনসিপি একটা নতুন রাজনৈতিক দল হিসেবে তার জন্য এটা অনেক বড় যে চেঞ্জ নিয়ে আসবে তা না, বরং আমরা একটা জায়গায় বারবার বলছি যে এই গণঅভ্যুত্থানের পরে যে একটা জাতিগত সুযোগ এসেছে, ঐতিহাসিক সুযোগ, এই সুযোগটাকে আমাদের ব্যবহার করতে হবে। এই সুযোগটা ব্যবহার করার একটা বড় কাজ অবশ্যই একটা গ্রহণযোগ্য, নিরপেক্ষ, সুষ্ঠু এবং আপনার একটা ঐতিহাসিক নির্বাচন, যেটা প্রধান উপদেষ্টা বলছেন, যদিও তুষার ভাই খুব ভালোভাবে বললেন সেই নির্বাচনের কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না। এবং বাস্তবিকতই আমরা আসলে যত দিন যাচ্ছে মনে হচ্ছে যে মানুষ আরও বেপরোয়া হচ্ছে, আপনার অপরাধ প্রবণতা আরও বাড়ছে এবং অনেক ধরনের নতুন ধরনের অপরাধ মানুষের সামনে সমাজে এসে দেখা দিচ্ছে। এগুলো যে শুধু নির্বাচন দিয়েই আপনার এই বালাই সারানো যাবে তা না, তবে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হলে এই জিনিসগুলো রাস্তাটা বন্ধ হবে। কারণ আমরা এখন নির্বাচন তো দেখেন 24 সালে তো নির্বাচন হয়েছিল, যে 24-এ গণঅভ্যুত্থান হয় সেই 24-এ নির্বাচন হয়েছে এবং নির্বাচন ওই যে আপনার গণমাধ্যমের ভাষায় উৎসব মুখর পরিবেশ, ভোটের উৎসব। তা আমি এটাও বুঝি না আসলে ভোটের উৎসব, আপনার নির্বাচন যারা করবেন প্রার্থী কোটি কোটি টাকা নিয়ে এলাকায় যাবেন, এলাকায় বিতরণ করবেন, খরচ করবেন, দোকানপাট, রাস্তাঘাট সব জায়গায় ঝলমলে হয়ে উঠবে এবং এই কালচারের মাধ্যমে জনগণের সম্মতি নিয়ে আপনার একটা নির্বাচন আয়োজন, এটা কি আসলে উৎসব? এই জায়গাটা আমাদেরকে পুনর্বিবেচনা করতে হবে। আমরা নির্বাচনকে কীভাবে দেখি? আমি মনে করি নির্বাচনটা একটা পরীক্ষা,
একটা রাজনীতিবিদ যারা আসলে জনগণের কাছে যান 5 বছর অন্তর অন্তর, তাদের কাছে একটা পরীক্ষা তারা যে গত 5 বছর অথবা তারা যে কমিটমেন্ট দিচ্ছে জনগণের কাছে, এই কমিটমেন্ট তারা বাস্তবায়নে সক্ষম হয়েছিল কিনা এবং ভবিষ্যতে যে কমিটমেন্ট দিচ্ছেন এই কমিটমেন্ট জনগণের কাছে বাস্তবসম্মত মনে হচ্ছে কিনা। কিন্তু আমরা নির্বাচনটাকে এমন একটা জায়গা থেকে দেখছি, আমি জনপরিসরে সবাই ধরেন এই নির্বাচনটাকে আমরা একটা উৎসবে তো আসলে আনন্দ করে মানুষ, কিন্তু অ্যাকচুয়ালি তো নির্বাচন আনন্দের বিষয় ছিল না। নির্বাচন জনগণের জন্য হলো যে আজকে আমি বাটে পেয়েছি, আমি ভোট দিই। বিগত 3টি নির্বাচন সেরকম দেখিনি বলেই কিন্তু আমরা একটা সুস্থ নির্বাচন দেখতে পাচ্ছি। যে অবশ্যই সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে, যেটা তুষার ভাই বললেন, নির্বাচন কমিশন যেটা গঠিত হয়েছে, নির্বাচন কমিশন গঠনের গোড়ায় গলদ। কারণ নির্বাচন কমিশন গঠনের সময় শুধুমাত্র আপনার একটি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন হয়েছে। সংস্কার কমিশন একই দিক দিয়ে সংস্কার কি সংস্কার করতে হবে তারা সবগুলোই তো আমাদের এই মুহূর্তের সরকারের তরফ থেকে হচ্ছে। তাহলে কি সেই জায়গায় কি আমাদের গলদ আছে? দেখেন, প্রক্রিয়াটা হলো যে আপনি গণঅভ্যুত্থানের পর আপনি অনুভব করলেন যে এই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো আসলে পরবর্তী যে কোনো কাজের আগে আপনি এগুলোকে প্রথমত সংস্কার করতে হবে, না হলে আমরা এই গণঅভ্যুত্থানের অতীতের যে বাস্তবতা, সরকার তার মতো করে সংবিধান পরিবর্তন করে তার মতো করে প্রতিষ্ঠানগুলোর প্রধানকে নিয়োগ দেয়, এগুলোর মাধ্যমে দেখা যায় এক ব্যক্তির শাসনে পরিণত হয়। সেটা থেকে আমরা বের হওয়ার জন্য একটা কমিটমেন্ট, আপনার 8 আগস্টের কমিটমেন্ট হলো কি আমাদের প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে যাতে ফ্যাসিবাদী ব্যবস্থা এখানে ফিরে না আসে। এখন প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা বড় প্রতিষ্ঠান কি নির্বাচন কমিশন, সাংবিধানিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে চলার কথা হলো যে নির্বাচনকালীন সময়ে ইভেন তার সামনে আসলে সরকার বলে কিছু নাই, সেই সরকার সেই আপনার সার্বভৌম শক্তি। কারণ সাংবিধানিক প্রতিষ্ঠান সেই ক্ষমতা অবশ্যই আছে, সেই ক্ষমতা আছে। না দিন তারিখ দেওয়া না, নির্বাচন কমিশন আমি যেটা বললাম নির্বাচনকালীন সময়ে যখন তফসিল ঘোষণা করা হবে তারপর থেকে নির্বাচন কমিশনই সার্বভৌম। এখানে নির্বাচন কমিশনার ঠিক করে দিবেন আসলে কিভাবে কি হবে না হবে। এই জায়গাটা আপনি দেখেন, এখন প্রধান উপদেষ্টা বলেন কিংবা নির্বাচন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, তারা সেখানে নির্বাচন কমিশনের উপর সুপারভাইজারি বডি হিসেবে কাজ করে। এখন আপনি যে নির্বাচনটা করতে চাচ্ছেন, নির্বাচনের জন্য আপনি 2022 সালের যে বিতর্কিত আইন, যে আইনের বিরুদ্ধে আপনার বিএনপি সবচেয়ে বড় অবস্থান নিয়েছিল, আপনি সেই আইন পরিবর্তন করবেন না? আপনি আগের সার্চ কমিটির মাধ্যমে করবেন, তাহলে এই যে সংস্কার কমিশন হলো, সংস্কার কমিশন যে সুপারিশ, এই সুপারিশ আপনি কবে বাস্তবায়ন করবেন? আপনি কি 5 বছর এই নির্বাচন হয়ে যাবে, পরে আবার একটা নির্বাচন হবে, তখন বাস্তবায়ন করবেন? আর একটা বড় আশঙ্কার জায়গা হলো যদি এই নির্বাচনের আগে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করা হয়, নির্বাচনের পরে 2/3 যদি আপনার মেজরিটির মাধ্যমে এই সংস্কার কমিশন যেই আপনার প্রস্তাব দিচ্ছে, প্রস্তাবগুলো যদি আপনার এই পরবর্তী সংসদে গ্রাহ্য না করা হয়, তাহলে পরের নির্বাচনটাও সুষ্ঠু হবে সেটা আপনি বলতে পারবেন না। এটা একটা ছোট্ট এক্সাম্পল দিই। গতকাল আপনার বিএনপি ঐক্যমত্য কমিশন পর্যন্ত প্রস্তাব দিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার প্রস্তাব, একটু আমাকে শেষ করতে দেন, এটার সাথে নির্বাচন যুক্ত। তত্ত্বাবধায়ক সরকারের সময়টা তো নির্বাচনকালীন সরকার, সেখানে তারা 5টা পয়েন্ট দিয়েছে কিভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ করা হবে। প্রথম যে পয়েন্ট দিয়েছে সেখানে দিয়েছে আপনার ধরেন প্রধানমন্ত্রী, আপনার স্পিকার, তারপর হলো যে বিরোধী দলের নেতা এবং ডেপুটি স্পিকার, 4 জন মিলে ঠিক করবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন। যদি এটা কার্যকর না হয়, দ্বিতীয়ত হবে কি এই 4 জনের সাথে যুক্ত হবেন রাষ্ট্রপতি। কিন্তু এই 4 জনের সাথে যখন রাষ্ট্রপতি যুক্ত হবেন তখন রাষ্ট্রপতির আপনার ভোটাধিকার থাকবে না। তৃতীয়ত হলো সেখানে আরেকটা প্রস্তাব দিয়ে যদি প্রথম দুটা না হয়, তৃতীয়ত হলো যে 5% ভোট পেয়েছে সংসদে এরকম একটা দলের প্রতিনিধিত্ব নিয়ে আসতে হবে, তখন আবার আপনার প্রেসিডেন্টের ভোট থাকতে হবে। চতুর্থত হলো যে আপনার শুধুমাত্র তৃতীয় দল না, মানে সংসদে 5%-এর বেশি যেই দল আছে সবগুলো দলকে নিয়ে আপনার সেখানে একটু আমাকে বুঝিয়ে বলি জিনিসটা। চতুর্থ যে পয়েন্টটা, এই পয়েন্টটা যদি সাকসেসফুল না হয়, পঞ্চম পয়েন্ট হলো ত্রয়োদশ সংশোধনীতে যেতে হবে, গিয়ে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি, যেটা ইয়াজউদ্দিন আহমেদ করার চেষ্টা করেছিলেন। এই যে একটা ব্যবস্থা দেখেন, এই প্রস্তাবটার মধ্যে দেখেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 4টা প্রস্তাবে এমনভাবে প্রস্তাবটা করা হয়েছে, যখনই যদি বলেন এনসিপি সরকারে আছে, তাহলে এই 4টার প্রস্তাব অনুযায়ী এনসিপির হাতে আপনার বার্গেনিং টুল আছে। কারণ এই যতবারই ভোট হবে, এই ভোটে দেখা যাবে যে এনসিপি জিতবে। আপনি ধরুন 5 জন তো আছেন, 5 জনের মধ্যে 3টা ভোট। সরকার প্রধানকে এনসিপির ছাত্ররা নির্বাচন করেছে না এনসিপির ছাত্র নির্বাচন, আপনি জিনিসটা আমি যেটা বলছি ঐক্যমত্য কমিশন এখন যা হচ্ছে, এখন এই যে একটা সাইকোলজি, যারা যে কোনো মূল্যে 5টা পয়েন্টেই যে এটা হলো তালগাছটা আমার থাকবে, যেটা আগেও হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান হবেন সেটা নির্বাচন করবেন যে বিদ্যমান সরকারে আছেন। এই অবস্থায় যদি আপনি দেখেন, এইটাকে যদি সাপোজ আপনি বলেন ধরুন বিএনপির এই প্রস্তাবটাই আপনার বিনা ভোটে ঐক্যমত্য কমিশনে পাশ করে নিল, তাহলে আপনি এই পরের যেই 5 বছর পরে যে তত্ত্বাবধায়ক সরকার হবে, আপনি তো আর একটা লঘু বৈঠার সিচুয়েশন তখন তৈরি হবে। কারণ তখন সরকারে যে থাকবে যে কোনো বিবেচনায় সে দেখবে যে
আমার তত্ত্বাবধায়ক আলাউদ্দিন মোহাম্মদ, আমরা বোধহয় আমাদের আজকে যেটা মূল আলোচনার বিষয় নির্বাচন, তো না, মূল আলোচনার বিষয় কিন্তু নির্বাচন ছিল না। আমরা বলছিলাম বিএনপি কি ষড়যন্ত্রের শিকার। আমরা যে প্রতিবেদনটি দিয়ে শুরু করেছিলাম, আমাদের মূল আলোচনা কিন্তু আমরা সরে গেছি। আমি আমাদের মূল আলোচনায় ফিরে আসতে চাই আবার। ঠিক, আমরা নির্বাচন নিয়ে অন্য একদিন আলোচনা করব। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। আচ্ছা, ঠিক আছে দর্শক, আর কেবল প্রশ্নগুলো সহজে সময় হলো আরও একটা বিরতির। আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আর কেবল প্রশ্নগুলো সহজে। আর আমাদের সাথে আছেন গণমাধ্যম বিশেষজ্ঞ চিকিৎসক আব্দুল নূর তুষার এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। আমরা ফিরছি আলোচনায়। তুষার ভাই, আমি আপনার কাছে আসতে চাই। আমরা আসলে যে জায়গা থেকে সরে গিয়েছি, আমাদের আজকের যে আলোচনার বিষয়টি আসলে কি বিএনপি ষড়যন্ত্রের শিকার হচ্ছে? আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই, আপনিও যেমন বলছিলেন যে বিএনপিকে বারবার বলা হয় যে আওয়ামী লীগের পুনর্বাসনে কাজ করছে তারা। আদতে কি এরকম কিছু আপনি দেখেছেন? আওয়ামী লীগের পুনর্বাসনে কেউ কাজ করতে হচ্ছে না, কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলেরই ভিন্ন ভিন্ন ক্যাটাগরির নেতা নেত্রী কর্মী থাকে। জি। এবং নিচের দিকের কর্মী যারা, সকল রাজনৈতিক দলে অতীতে তারা যে কাজটি করেন, তারা হচ্ছে দল ক্ষমতায় আছে বলে তারা নিচের দিকের কর্মী হন। কারণ একদম নিচের দিকে যে কর্মীরা কাজ করেন তাদের উচ্চাকাঙ্ক্ষা সেইখানে থাকে না, কিন্তু যে তারা মন্ত্রী হবেন বা অন্য কিছু হবেন। অধিকাংশেরই উচ্চাকাঙ্ক্ষা থাকে এলাকাতে দলের নাম দিয়ে ব্যবসা বাণিজ্য করবেন, চাঁদাবাজির শিকার হবেন না, নিজে বরং কিছু চাঁদাবাজি করবেন এবং এই পরিচয়টা দিয়ে এলাকাতে এক ধরনের প্রতিপত্তি বিস্তার করবেন। হয় নিজের জমি জমা দখল করবেন অথবা নিজের জমি জমা দখল হওয়া থেকে বাঁচাবেন। মূলত একটা পাওয়ার পলিটিক্সের জন্য নিচের দিকের কর্মীরা দল বদল করে, যে কারণে আপনি দেখবেন যে দলই সরকারে যায় তার মিছিল করার লোকের অভাব হয় না। তো একইভাবেই যখন আওয়ামী লীগ সরে যেতে বাধ্য হয়েছে, তখন আওয়ামী লীগের নিচের দিকের বহু কর্মী তারা আশ্রয় খুঁজেছে বিভিন্ন দলে। ফলে এরা যে শুধুমাত্র বিএনপিতে গিয়েছে তা নয়, এরা এনসিপিতেও যোগ দেওয়ার চেষ্টা করেছে, অন্যান্য দলেও গিয়েছে। জামাতে যোগ দেওয়া কঠিন, কারণ জামাতের একটা সিস্টেম আছে কিভাবে যোগ দিতে হবে, কিন্তু তারা ভিন্ন ভিন্ন জায়গায় যোগ দেওয়ার চেষ্টা করেছে এবং নিরাপত্তার স্বার্থে তার একটু জোর আছে এমন দলে যেতে চাইবে, কমিউনিস্ট পার্টিতে যেতে চাইবে না। সেই কারণে পুনর্বাসন করছে এটা না বলে বরং পুনর্বাসিত হওয়ার জন্য বিভিন্ন জায়গাতে লোকজন করেছে। আরেকটা হচ্ছে কিছু কিছু লোক আপোষের ভিত্তিতে অন্য দলে যোগ দিয়েছিল, আওয়ামী লীগে যোগ দিয়েছিল। এলাকার লোকজন জানে যে তার বংশ করে হচ্ছে বিএনপি, কিন্তু সে করে আওয়ামী লীগ, কারণ টিকে থাকতে হবে, গুম যাতে না হয়, খুন যাতে না হয়, ধরে যাতে নিয়ে না যায়। এরা বেশ যখনই পরিবর্তন এসেছে তো এরা আগের জায়গায় ফেরত গিয়েছে। কিছু কিছু লোক আপোষ করেছে, এলাকাতে থাকে, তো এরা এক ধরনের আপোষ করেছে যে আমরা তোমাদের কিছু ভাঙবো না, তোমরা আমাদের কিছু ভাঙবে না, আসো আমরা একসাথে থাকি, তোমরা আমাদেরকে নিয়ে নাও, তোমাদেরকে আমরা বাধা দিব না। এরকম কিন্তু অনেক গ্রামাঞ্চলে এটা হয়েছে। আমি আপনাকে কিন্তু সব জেনে বলছি, আমার কাছে সবগুলো উদাহরণ আমরা জানি যে প্রভাবশালী এমন গ্রামে অনেক পরিবার আছে যারা সব দলে এই কারণে যেটা হয়েছে, অতীতের রাজনৈতিক যে অবস্থা সেখান থেকে তো আমরা সরে আসতে পারি নাই। ফলে আগের মতোই সরকারি দলে সবাই যোগ দিয়েছে, কারণ তারা পার্মানেন্টলি সরকারি দল করে। ফলে এইখানে আসলে আমি কাউকে দোষী করব না। বড় দলে তারা বেশি যোগ দিবে, কম দল ছোট দলে তারা কম যোগ দিবে, কিন্তু আমার ধারণা খুঁজলে এনসিপিতেও পাওয়া যাবে এরকম গিয়ে যোগ দিয়ে দিয়েছে। কারণ সবাই তো প্রমিনেন্ট না, ছাত্রলীগ করেছে, ছাত্র বা অন্য কি বলে স্বেচ্ছাসেবক লীগ করেছে, গিয়ে আস্তে করে জয়েন করেছে, কেউ চিনে টিনে না। কেউ ছিল ওইসব দলে একেবারে অপাংতেও, একেবারে কিছু ছিল না, খালি সদস্যই ছিল। এরা আবার এখানে এসে একটু বলছে যে নেতা হতে পারছে, এইসব সুযোগ আছে। আবার অনেকেই সরাসরি অপরাধে জড়িত না, তাই আমি এটা বলবো না। ষড়যন্ত্রের কথা যেটা বলছেন, একটা ষড়যন্ত্র হচ্ছে, আমি যদিও সরাসরি কোনো দলের সমর্থক না, কিন্তু যে ষড়যন্ত্রটা হচ্ছে এটা মূলত গণমাধ্যম নির্ভর। আপনি দেখবেন যে কনসেন্ট তৈরি করার একটা প্রক্রিয়া গণমাধ্যমে থাকে। এই গণমাধ্যম মাঝে মাঝে এনসিপির সঙ্গে খারাপ আচরণ করে, মাঝে মাঝে বিএনপির সাথে খারাপ আচরণ করে, মাঝে মাঝে বিভিন্ন কোম্পানির সঙ্গে খারাপ আচরণ করে, এবং এটা একটা সংঘবদ্ধ একটা প্রচারণা আছে। ফলে আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু জিনিসে সমালোচনাটা খুবই সংঘবদ্ধভাবে হচ্ছে, এবং এই সংঘবদ্ধ সমালোচনাটা গণমাধ্যমে হচ্ছে। আপনি দেখবেন একই সঙ্গে ওই একই সমালোচনা সামাজিক মাধ্যমেও শুরু হতে থাকে, এবং কেউ যদি জরিপ করে তাহলে দেখবেন যে লোকটা গণমাধ্যমে কথা বলছেন উনি সামাজিক মাধ্যমে গিয়ে ওইগুলো লিখছেন, এবং কিছু লোক এসে কমেন্ট করে, শেয়ার করে, সেইখানে তারা কিছু লেখে। এদের প্রোফাইলে গেলে দেখবেন প্রথমত লগড, তারপরে দেখবেন এদের বন্ধু 6টা আর ফলোয়ার 6টা, এবং এটাও মজা আছে, এরাই 6টা ফেক অ্যাকাউন্ট খুললে একজন আরেকজনের বন্ধু হয়,
এবং সেখানে ছবি দেখলে আপনার মনে হবে যে এরকম সুন্দর চেহারা ছেলে বাংলাদেশে আছে কিংবা এত চমৎকার দেখতে মেয়ে আছে, আপনি ধারণাই করতে পারবেন এত কম ফলোয়ার্স, এত কম না। কিন্তু ওরা সব জায়গায় গিয়ে কমেন্ট করতে পারে, কারণ কমেন্ট করার জন্য ইউটিউবে যেতে পারে, গিয়ে তারা কমেন্ট করে দেয়। কমেন্ট করার জন্য সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় গিয়ে একই ধরনের কমেন্ট করতে থাকে। এবং আপনি দেখবেন যে তারা যখন এটা কমেন্ট করতে থাকে, কাউকে কমেন্ট করতে থাকে ওনার মতো বুদ্ধিহীন কেন কথা বলে, ওনার মতো বুদ্ধিহীন কেন কথা বলে, এবং দেখবেন একই কমেন্ট সে সব জায়গায় করছে, কারণ এটা তার দায়িত্ব। এদেরকে নাম দেওয়া হয়েছে বট। বট হচ্ছে আসলে একটা টেকনিক্যাল টার্ম, কিন্তু এখন বট শুধুমাত্র অটো বট না, এখন কিন্তু মানুষ বট আছে। কিছু পয়সা দিলে এরা সারাদিন বসে বসে এটাই করে, বিভিন্ন জায়গায় একই কথা লিখতে থাকে। এবং এই যে কাহিনীটা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে এটা কিছুটা বিএনপিও ক্ষতিগ্রস্ত, এনসিপিও ক্ষতিগ্রস্ত। কিন্তু মাঠে যদি বড় রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ এখন নেই, বিএনপিও যদি না থাকে, তাহলে মানুষ কাদেরকে পরবর্তী নির্বাচনে পছন্দ করবেন? না, মানুষ কেন এইভাবে চিন্তা করে এটাই তো আমি বলেছি, যে সংস্কার যদি করতে হতো তাহলে প্রচারণা তো নির্বাচন কমিশনের এই জায়গাতে থাকা উচিত ছিল। মানুষ কেন দলের লোককে ভোট দিবে? মানুষ ভোট দিবে ভালো লোককে, এবং তার দল না থাকলেও তো ভোট দিবে, কারণ ভালো লোক গেলে ভালো কাজ করবে। আপনার মনে আছে কিনা জানি না, 2006, 7, 8 সালের দিকে আমাদের এখন যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি পত্রিকাতে লিখেছিলেন যে ভালো মানুষকে ভোট দেওয়া উচিত এবং একটা আন্দোলন করা উচিত যেখানে সৎ যোগ্য মানুষেরা ভোট পাবে এবং এই ধরনের প্রার্থী নির্বাচন করতে হবে। উনি এটাও বলেছিলেন 300 আসনে 300টা ভালো লোক দিয়ে আসেন, তাদেরকে চেষ্টা করি তাদেরকে নির্বাচিত করার জন্য। কিন্তু নির্বাচন কমিশন কি করেছে দেখেন, নির্বাচন কমিশন এর আগে যখন সংস্কার করেছিল ওই 111 সরকারের পরে, স্বতন্ত্র প্রার্থীরা যাতে দাঁড়াইতে না পারে সেই ব্যবস্থা করেছে। একটা স্বতন্ত্র প্রার্থীর দাঁড়ানোর জন্য 2000 লোকের সিগনেচার কালেক্ট করতে হয়, তাই না? এবং তার ভোটার আইডি সহ তারপরে তাকে এমন এক অবস্থা তৈরি করতে হয় যে এইটা করতে গেলে একটা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে এটা খুবই কঠিন। স্বতন্ত্র প্রার্থীকে কেন 2000 লোক নিয়ে যাইতে হবে? এটার তো কোনো যুক্তি নাই। কেন সবার ভোটার আইডি সহ যাইতে হবে? এবং স্বতন্ত্র প্রার্থীকে তারা বাতিল করে কিভাবে জানেন? এই 2000-এর মধ্যে থেকে র্যান্ডমলি সিলেক্ট করে কয়েকটা নাম্বার, ফোন করে, না পেলে বলে আপনার লোক পাওয়া যায় না, আপনার এখানটা তালিকা ভুল আছে, আপনি বাতিল। এবং এইভাবে এর আগে এই ধরনের স্বতন্ত্র প্রার্থী বাতিল হয়েছে। কিন্তু ভোটার আইডিতে যে ঠিকানা থাকে কিংবা ভোটার আইডিতে যে ছবি থাকে, এগুলো কিন্তু পরিবর্তিত হয়ে যায়। ঢাকা শহরের অধিকাংশ ভোটার আইডিতে ভাড়া বাড়ির ঠিকানা, ঢাকায় গিয়ে নিজের বাড়ি আছে নাকি লোকজনে, তাহলে ওই ঠিকানায় হয়তো ওই ভোটার থাকেই না। কিন্তু ওই এলাকার স্বতন্ত্র প্রার্থীকে ওই ভোটার তালিকা ধরেই তো নিয়ে যেতে হবে ভোটারদেরকে। তো মনে করেন আপনি মিরপুরের 13 নম্বর ওয়ার্ডে থাকেন, কথা বা 14 নম্বর ওয়ার্ডে থাকেন, আপনি 2000 প্রার্থীর ভোট জোগাড় করছেন। আপনি তো আপনার 14 নম্বর ওয়ার্ড থেকে বেশি কারণ নিবেন, কারণ ওরা সবাই আপনাকে চিনে। আপনি দেখলেন যে ওইখানে যারা ভোটার ছিল তাদের অধিকাংশই ভাড়া বাড়িতে থাকতো এবং তারা অন্য জায়গায় চলে গিয়েছে, তাহলে আপনি যেগুলো জমা দিবেন তাদের কাউকে জায়গায় গিয়ে পাওয়া যাবে না। তো এই যে অবস্থাটা তৈরি করেছে নির্বাচন কমিশন, একদম চেষ্টা করে কোনো ভালো লোক যাতে নিজে নিজে গিয়ে নির্বাচনে দাঁড়াতে না পারে, এবং এইটা তারা করেছে। দ্বিতীয় হচ্ছে জামানত বাজেয়াপ্ত হওয়ার বিষয়টা। একটা লোক ভোটে দাঁড়িয়েছে, তারা মনে করে যে জামানত। হ্যাঁ, আমরা আবারও আসবো আপনার কাছে। আমি একটু আলাউদ্দিন মোহাম্মদের কাছ থেকে আসি। আমরা দেখি যে সরকার এক ধরনের, মানে সরকারের একজনের প্রচ্ছন্ন একটা সমর্থন আছে এনসিপির প্রতি। তো বিএনপিকে কোণঠাসা করে আপনারা মানে সরকারের আসলে ঠিক মদত বলবো না, তো আপনারা মনে করেন যে আপনারা চলে আসবেন। তো এটার এই অভিযোগের বিরুদ্ধে যদি এই ধরনের কোনো অভিযোগ আপনাদেরকে করা হয়, এর বিপরীতে আপনি কি বলবেন? আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। কারা চলে আসবে বলে আমি বলছি যে সরকার কিন্তু এক ধরনের, সরকারের একটা প্রচ্ছন্ন একটা সমর্থন আছে এনসিপির প্রতি, এটা আমরা সবাই দেখেছি, তাই না? ইভেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একবার বলেছেনও যে ছাত্ররা আমাকে বসিয়েছে, ছাত্ররা যখন বলবে আমি চলে যাব, এই কথাটাও আমরা শুনেছি। তাহলে এটা কিন্তু প্রচ্ছন্ন একটা সমর্থন আমরা দেখতে পাচ্ছি। যদি এখন বিএনপিকে কোণঠাসা করার যে একটা আমরা শুনছি আপনাদের বিরুদ্ধে অভিযোগ, এই অভিযোগটিকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, একটা বিষয় এখানে আপনি যেটা বলছেন যে সরকারের প্রচ্ছন্ন সমর্থন এনসিপির প্রতি আছে, আমি মনে করছি এটা শুধু সরকারের প্রচ্ছন্ন সমর্থন না, বাংলাদেশের পতিত স্বৈরাচার এবং তাদের যে দোসর আছে তারা বাদে বিএনপির মধ্যেও কিন্তু আমাদের অনেক সমর্থন আছে, জামাতে ইসলামের মধ্যে সমর্থন আছে, অনেকগুলো দল, সাধারণ মানুষ সমর্থন করে। কেন সমর্থন করে? কারণ আমরা একটা বিষয়ে সবাই একমত
যে বাংলাদেশে আসলে যেভাবে বাংলাদেশ চলছে, যেভাবে বাংলাদেশের রাজনীতি চলে, এখানকার যে রাজনৈতিক সংস্কৃতি, একটু আগে যেটা ভাই বললেন যে ভোটের যে রাজনীতি, যেখানে আসলে নির্বাচন কমিশনই আপনার পদ্ধতিগতভাবে এখানে ভালো প্রার্থীকে বাছাই করতে পারে না, ভালো প্রার্থীকে সামহাও বাদ দিয়ে দেয় বিভিন্ন আপনার আইনি ধারার মাধ্যমে। তো সেক্ষেত্রে আমরা যেটা বিশ্বাস করি যে সরকারের মতো আপনার বাংলাদেশের প্রতিটা শুভ শক্তির এনসিপির প্রতি সমর্থন আছে। এখন সরকারের সমর্থনের সাথে আপনি যদি বিএনপিকে কোণঠাসার প্রশ্নটা করেন, দেখেন এই সরকার এটা গণঅভ্যুত্থানের পরবর্তী যে সরকারের প্রতি প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশায় বেশিরভাগ ক্ষেত্রে সরকার ব্যর্থ হচ্ছে। এবং আমরা গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় যেই চেতনা, একটা বৈষম্য বিরোধী সমাজ, সুযোগের সমতা এবং ইগ্যালিটেরিয়ান সোসাইটি, একটা মিনিমাম একটা ওয়েলফেয়ার একটা স্ট্যান্ডার্ড সেট করে যাওয়া, যদিও এই অল্প সময়ের মধ্যে অনেক সহজ কাজ না, বাট স্টিল আমরা মনে করছি যে এই সরকার সময় স্বল্পতার জন্য আমরা আজকের আলোচনাটি আর যেতে পারছি না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকদিন বসবো এই আলোচনাগুলো নিয়ে, এবং আমরা আশা করি যে আমাদের মধ্যে একজন আরেকজনের সিদ্ধান্তকে গ্রহণ করার জন্য আমাদের মধ্যে মন মানসিকতা তৈরি হয়। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি আর কাবেল প্রশ্নগুলো সহজ। আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল ৮টায়। আর এই অনুষ্ঠানের নতুন পর্ব নিয়ে আমরা আবারও হাজির হব আগামীকাল রাত ৯টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।